নমস্কার বন্ধুগণ, আজকে সানডে মক টেস্টের দ্বিতীয় পর্বের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যেহেতু এই মক টেস্টের ক্লাস এটা, তাই প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আলোচনা করা হবে, যেগুলো সমস্ত পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তো অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের সুচেতা কৃপালিনী। এটা গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, চলো এর পরের প্রশ্ন দেখো, জম্মু কাশ্মীরের রাজ্যপালকে কে নিযুক্ত করেন? রাজ্যপাল বা আমরা জানি কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট জেনারেল। তো এনাদের নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। মনে রাখবে, ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং আমাদের ভারতে যে কটা রাজ্য রয়েছে সমস্ত রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে থাকেন আমাদের দেশের রাষ্ট্রপতি। এর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, এখানে নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে 1882 সালে। 1882 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, নাবার্ডের সম্পূর্ণ অর্থ কি দেখো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং মনে রাখবে এর সদর দপ্তর অবস্থিত মুম্বাইয়ে। এর পরের প্রশ্ন দেখো, এখানে কি রয়েছে, কুমার সম্ভব মহাকাব্যের রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কালিদাস। কালিদাস কুমার সম্ভব মহাকাব্যটি রচনা করেন। আচ্ছা, কালিদাসের রচিত আরও কয়েকটি গ্রন্থ এখানে রয়েছে, যেগুলো তোমরা ভালো করে মনে রাখবে। অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, এগুলো কালিদাসের লেখা আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে সাইমন কমিশন কোন সালে ভারতে এসেছিল? তো সাইমন কমিশন ভারতে এসেছিল মনে রাখবে 1928 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটির রচয়িতাকে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, খুব ভালো করে মনে রাখবে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটির রচয়িতা হলেন মৌলানা আবুল কালাম আজাদ। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন চাণক্য। চাণক্যের অপর নাম ছিল বিষ্ণুগুপ্ত, এবং আমরা জানি যে তিনি কৌটিল্য নামেও পরিচিত ছিলেন। ঠিক আছে, তিনটে নামই মনে রাখবে, বিষ্ণুগুপ্ত বা চাণক্য বা কৌটিল্য। বুঝতে পেরেছ প্রত্যেকেই? চলো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে ইবন বতুতা কার সময়ে ভারতে এসেছিলেন? ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। ঠিক আছে, আচ্ছা আরও কয়েকজন যেনারা পর্যটক ছিলেন কার সময়কালে ভারতে আসেন আমরা দেখে নেব। তো মেগাস্থিনিস দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন। ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে, এবং হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। এইগুলো ইম্পর্টেন্ট, তাই আমি এগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো ভালো করে মনে রাখবে। প্রত্যেকটা ডেসক্রিপশন থেকে কিন্তু আরও একটা বা দুটো করে প্রশ্ন তোমাদের হয়ে যাচ্ছে, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন দেখো, নিম্নের কোনটি বায়ু দ্বারা সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ? তো এখানে যে অপশন রয়েছে এর মধ্যে বারখান হচ্ছে বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো, মুকুটমণিপুর ড্যাম পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো এটা অবস্থিত হচ্ছে বাঁকুড়া জেলায়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি? তো পৃথিবীর দীর্ঘতম প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী। এখানে মনে রাখবে, মালাক্কা প্রণালী যেটা, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধী সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চম্বল নদীতে, যেটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে চম্বল নদীতে গান্ধী সাগর বাঁধ অবস্থিত। রাজ্যটা মনে রাখবে, রাজ্যগুলো ইম্পর্টেন্ট। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে, যেগুলো মনে রাখবে কোথায় অবস্থিত, কোন রাজ্য এবং কোন নদীতে। যেমন প্রথমে দেখো রয়েছে সর্দার সরোবর বাঁধ, যেটা হচ্ছে নর্মদা নদী গুজরাটে অবস্থিত। তেহরি বাঁধ, যেটা ভাগীরথী নদী, কোন রাজ্য? উত্তরাখণ্ডে। হীরাকুদ বাঁধ হচ্ছে মহানদী ওড়িশাতে। ফারাক্কা বাঁধ হচ্ছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে। এছাড়াও মেত্তুর বাঁধ হচ্ছে কাবেরী নদী তামিলনাড়ুতে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এরপরে দেখো, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাভারাত্তি। ঠিক আছে, কাভারাত্তি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী। লাক্ষাদ্বীপ হলো আমাদের একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো বাকি যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে আমাদের, সেগুলো সবগুলোরই আমরা রাজধানী দেখে নেব। তো দেখো, লাদাখের রাজধানী হচ্ছে লেহ। চণ্ডীগড়ের রাজধানী হলো চণ্ডীগড়। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীটা ইম্পর্টেন্ট, মনে রাখবে পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, এরপরে দেখো, দাদরা নগর হাভেলি এবং দমন দিউ এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী হচ্ছে দমন। দিল্লির রাজধানী হচ্ছে নিউ দিল্লি। আচ্ছা, পুডুচেরির রাজধানী হচ্ছে পুডুচেরি। এবং জম্মু কাশ্মীরের রাজধানী দেখো, এর গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর এবং শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু। ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, কোন নদীর বদ্বীপ যেটা পাখির পায়ের মতো দেখতে হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষ্ণা নদী। ঠিক আছে, কৃষ্ণা নদীর বদ্বীপ যেটা হচ্ছে পাখির পায়ের মতো দেখতে।
এরপরে দেখো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি থাঞ্জাভুর। থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। থাঞ্জাভুর হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটি জেলা, ঠিক আছে? এটাকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গণপরিষদ কত সালে গঠিত হয়েছিল? তো গণপরিষদ গঠিত হয়েছিল কবে? 1946 সালে, ঠিক আছে? এবং গণপরিষদের অস্থায়ী সভাপতি নিযুক্ত হয়েছিলেন কে? ডক্টর সচিদানন্দ সিনহা, ঠিক আছে? এবং প্রথম সভাপতি। এরপর স্থায়ী সভাপতি নিযুক্ত হন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? তো গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। এটাও কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? তো এখানে দেখো যেটা রয়েছে, এখানে উত্তর কিন্তু উপরের সবগুলি হয়ে যাবে। অপশন ডি, লোকসভার সদস্যদের দ্বারা, রাজ্যসভার সদস্যদের দ্বারা এবং বিধানসভার সদস্যদের দ্বারা, ঠিক আছে? লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সদস্যদের দ্বারাই তো রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাহলে উপরের সবগুলি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, গরিবি হাটাও এই স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? ঠিক আছে, তো এটা দেওয়া হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাও। এবং এই স্লোগানটা কে দিয়েছিলেন সেটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। গরিবি হাটাও এই স্লোগানটি কে দিয়েছিলেন? এটা তোমাদের জন্য প্রশ্ন, তোমরা আমাকে প্রত্যেকে কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, জীবন বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? ঠিক আছে, তো কীটপতঙ্গ নিয়ে যেটা আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে এন্টোমোলজি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আরও কয়েকটা আমি এখানে তোমাদের বলে দিই। আচ্ছা, অর্নিথোলজি, এখানে অপশন বিতে যেটা রয়েছে, অর্নিথোলজি হচ্ছে পক্ষী সংক্রান্ত বিদ্যা। এরপরে দেখো অপশন সিতে কি রয়েছে? ডার্মাটোলজি, যেটা হচ্ছে চর্ম এবং চর্মরোগ সংক্রান্ত বিদ্যা। এরপরে দেখো হেমাটোলজি যেটা রয়েছে, এটা হচ্ছে রক্ত সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে? তো এখানে অপশনে যেগুলো ছিল সেগুলো আমি তোমাদের বলে দিলাম। তো এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবে। এরপরে দেখো কোষ কে আবিষ্কার করেন? তো কোষের আবিষ্কর্তা হলেন রবার্ট হুক। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তো এটা শেষ প্রশ্ন আজকের ক্লাসের। তো এর উত্তরটা তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে যে কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। অপশন রয়েছে কর্ণাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড নাকি মেঘালয়। প্রত্যেকে তোমরা কমেন্টে জানাও। এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং ডেলি কুইজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখানে গিয়ে প্রত্যেকে যারা নতুন রয়েছে আজকের এই ক্লাসটিতে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে।